নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পলতায় ঘটে যাওয়া একটা মারাত্মক সত্যভৌতিক ঘটনা। তো তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন সমুদ্র দাস দাদা, পলতা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম সমুদ্র দাস, আমার বাড়ি পলতায়। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার জীবনের একটা ভয়ানক চ্যাপ্টার। গল্পটা শুরু হয় 2017 সালে, শেষ হয় 2019 সালে। একদম ঠিক শুনলে, 2017 মার্চ মাস 10 তারিখ আমার ঠাকুমা মারা যায়। চারিদিকটা না প্রচণ্ড নিস্তব্ধ ছিল। আমার বাড়িতে আমার মা, বাবা, আমি, আমার ঠাকুরদা, ঠাকুমা, এই কজনই ছিলাম। তো ঠাকুরদা 1 বছর আগে মারা গেছিল 2016-তে। 1 বছরের মাথায় 2017-তেই আবার আমার ঠাকুমা মারা যায়। কিন্তু ঠাকুরদা আর ঠাকুমার মধ্যে না একটা তফাৎ খুব বেশি ছিল। কী জিনিসটা জানো তো? ঠাকুরদার মধ্যে ওই জিনিসটা ছিল না যেটা ঠাকুমার মধ্যে ছিল। ঠাকুমা আমাদের বাড়িটাকে খুব ভালোবাসতো, উনি বাড়ি ছেড়ে নড়তো না। খুব আগেকার দিনের মানুষের খুব যে ভাবনা চিন্তা পুরো আমার ঠাকুমার মধ্যে তোমরা পাবে। সারাদিন খিটখিট খিটখিট করা, প্রচণ্ড অন্যরকম। তো উনি যখন মারা যায় 2017 সালের মার্চের 10 তারিখ, তো আমরা দাহ টাহ করে বাড়ি ফিরি। ওনার শ্রাদ্ধ টাদ্ধ খুব ভালো হয়। তো প্রথম ইনসিডেন্ট যেটা ঘটে, ওনার শ্রাদ্ধের একদম লাস্টে, শ্রাদ্ধ টাদ্ধ সব শেষ, লোকে খাওয়া দাওয়া করে যাচ্ছে, রাত তখন কটা বাজবে, 7:30 8টা। আমরা আমাদের বাড়ির ছাদেই ওনার শ্রাদ্ধটা অনুষ্ঠিত করেছিলাম। বিশ্বাস করবে না কি করে হলো, আমরা নিজেও আজ পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু কোনোভাবে শর্ট সার্কিট হয়ে না আমাদের যে ছাদের ওপরে প্যান্ডেল করা হয়েছিল, পুরো প্যান্ডেলটা দাউ দাউ করে আগুনে জ্বলে যায়। কি করে হলো আজ পর্যন্ত আমরা জানতে পারি না। শুধু তাই না, প্যান্ডেল করার জন্য না আমাদের বাইরে থেকে একটা বাঁশের ঠেকনা দেওয়া ছিল, বাঁশটা পর্যন্ত খুলে পড়ে যায় যাতে কি প্যান্ডেলটা পুরো একদম নেমে পড়ে ছাদে। তো যাই হোক, ওই জিনিসটা দেখার পরে যে অনেকটা কাপড়ও জ্বলে গেছে, প্যান্ডেল আলাদের আমরা রাতে ফোন করি, ওরা 11টার মধ্যে সব কিছু খুলে খালে নিয়ে চলে যায়। পুরো ছাদ এখন ফাঁকা। আমরা মোটামুটি একটা তিরপল দিয়ে ঢাকা বাঁকা দিই যেখানে শ্রাদ্ধটা হয় আর কি, ছাদের। তো পরের দিন সকালবেলা আমি যখন ছাদে উঠি, প্রথম ভয়ানক জিনিসটা আমি দেখি, শ্রাদ্ধের যে নিয়মকানুন থাকে না, ওনার ছবিটা, তারপরে সাদা কাপড় দেওয়া ছিল চেয়ারের ওপরে, তার উপরে ওনার ছবি ছিল। সাদা কাপড়টার তোমরা একটা টুকরো পাবে না, এমনভাবে জ্বলে গেছে, ছাই পড়ে রয়েছে, বুঝতে পারবে না যে ওটা সাদা কাপড়। তো যাই হোক, হতেও পারে রাতে কোনোভাবে কোনো প্রাণী টানি হয়তো নিয়ে গেছে। আমাদের ছাদে যা যা জিনিস ছিল, ঘট টট যেগুলো থাকে মাটির, সব ভেঙে চুরমার হয়ে গেছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে। আমরা হয়তো ভাবলাম কোনোভাবে, যেহেতু বাড়িটা একতলা, বিড়াল টিড়াল বা কুকুর টুকুর উঠে এগুলো করেছে, অতটা মাথায় নিলাম না। যদি মাথায় নিতাম না তাহলে হয়তো আমাদের জীবনে এই ঘটনাগুলো ঘটতো না। আস্তে আস্তে বলছি। প্রথমে যে ঘটনাটা ঘটে, শ্রাদ্ধ টাদ্ধ তো কেটে গেল, আমরা যে যার মতো জীবন স্টার্ট করলাম। আমি নিজের মতো, তখন আমার ঠাকুমা যখন মরে যায় 2017-য়, আমি তখন সবে গ্র্যাজুয়েট হয়েছি, একটা জব জয়েন করেছি, আমি নিজের মতো চাকরি করছি, বাবা নিজের মতো কাজে চলে গেছে, মা ঘরে একা। মা রান্না করছে, আর আমাদের না অ্যাটাচ বাথরুম। তো মা জল ভরছিল, যেহেতু 2টোর পরে জল চলে যাবে, 11:30 12টা বাজে, মা বালতিতে জল ভরছে, ওই জন্য বাথরুমের গেটটা খুলে রেখেছে। বাথরুমের গেট খুলে আমাদের সোজাসুজি রান্নাঘর, মা রান্নাও করছে, জল ওইদিকে ভরছে, বালতিতে জলটা ভরে গেছে। মা দৌড়ে গিয়ে কলটা বন্ধ করতে গেছে,
কলটা বন্ধ করতে গিয়ে মা যেটা দেখেছে সেটা হয়তো তোমরা বিশ্বাস করবে না। মা দেখছে আমাদের যে কলপার মানে বাথরুমের ভেতরে যেখানে বালতিটা ভরছে কলের নিচে, বালতির পাশে বালতির উপরে হাত রেখে আমার ঠাকুমা বসে আছে। মা তো প্রচণ্ড জোরে চিৎকার করে। পাড়ার দু একজন আমাদের সাথে যেহেতু লাগোয়া অনেকগুলো বাড়ি ছিল সব চলে আসে। আর আমাদের পাড়াটা না খুব ভালো, মানে তোমরা যদি একটা চিৎকার দাও রাত বেরাতে তখনও তোমরা লোক পাবে। তো যেহেতু মা চিৎকার দিয়েছে সবাই চলে এসছে, কিন্তু এসে দেখেছে বাথরুম পুরো ফাঁকা, কলটা পর্যন্ত চলছে না, বালতিতে এক ফোঁটা জল নেই। এবং কি শুধু ওই বালতিতে না, বাথরুমের 2-3টে বালতি যেগুলো মা অলরেডি ভরে ফেলেছিল সেগুলোতেও এক ফোঁটা জল নেই। তো যাই হোক, আমরা বাড়ি ফিরলাম, এইসব শুনলাম। আমরা হয়তো ভাবলাম মায়ের একটুখানি টেনশনের কারণে এটা হয়েছে, কারণ এতদিন ঠাকুমা আমাদের সাথে ছিলেন। যাই হোক, খারাপ হোক ভালো হোক, ওনার যত্ন সাত্তি মা সব কিছু করেছেন, ওই জন্য হয়তো মায়ের একটুখানি মনের মধ্যে চলছে এটা। পরের দিন সেম জিনিস, মা স্নান টান করে ছাদে কাপড় মেলতে গেছে। হার্ডলি 1:20 কি 30 বাজে। মা কাপড়গুলো মেলছে, মায়ের কাঁধের মধ্যে না একটা প্রচণ্ড ঠান্ডা হাত পড়েছে, প্রচণ্ড জোরে, মানে ঠান্ডা কনকনে একটা হাত। এইবার আমাদের হাত একটা বয়স্ক থুতথুটে বয়স্ক মানুষের হাতের মধ্যে না অনেক তফাৎ, মানে তাদের হাতটা অনেক নরম টাইপের হয়। যেই হাতটা পড়েছে না, মা বুঝতে পেরেছে ওটা কার হাত। মা পেছন ঘুরেছে, আর যেটা দেখেছে সেই দৃশ্যটা মা খালি বলেছে, তাতেই আমাদের মানে হাতের একদম অবস্থা খারাপ ভয়। মা ঘুরে দেখছে, আমার ঠাকুমার হাইটটা খুব শর্ট, আমার ঠাকুমা মায়ের দিকে তাকিয়ে হাসছে, মায়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচণ্ড জোরে মায়ের গলাটাকে টিপে একদম ঠেলতে ঠেলতে, আমাদের যেহেতু বর্ডার দেওয়া ছিল ছাদের উপরে, একদম বর্ডারে গিয়ে ধাক্কা দিচ্ছে। এবার আমাদের পেছনের বাড়ি এক কাকিমা থাকেন, উনি ওনার বাড়ি থেকে দেখছে আমার মা একদম বর্ডারের সামনে এসে মুখ টুক বেঁকিয়ে একদম মানে বর্ডারের সাথে ঝুলে পড়েছে, এই মনে পড়ে যাবে। তখনই উনি চিৎকার টিৎকার করে 2-3টে লোক ওপরে গিয়ে মাকে ধরে। ভগবান মনে হয় সাথে ছিল, তাই হয়তো আজকে আমার মা বেঁচে গেছে। আমার মায়ের মুখ পুরো বেঁকে যায়, সঙ্গে সঙ্গে পাড়ার লোক হসপিটাল নিয়ে যায়। মায়ের গলার মধ্যে একদম মানে চাকা চাকা লাল দাগ, মনে হচ্ছে কেউ একটা গলার টিপে ধরেছে। আমরা অনেক জিজ্ঞেস করি, বাবা তো প্রচণ্ড রেগে যাচ্ছে মায়ের উপর, কারণ উনি এক ফোঁটা এগুলো বিশ্বাস করেন না। তো যাই হোক, আমরা সেই দিনটা মাকে হসপিটালেই রাখি। তো রাত তখন 12টা বাজে, আমরা বাড়িতে ঢুকি। তো আমি বাবাকে বলি, তুমি যাও, আমি দোকান থেকে 2টো ডিম কিনে আনছি, কারণ রাতে খেতে দিতেও তো হবে। তো আমি দোকানে ডিম কিনতে যাই, আমাদের ওখানে একটা অবধি দোকান খোলা থাকে, বাড়ির দোকানগুলো যেগুলো আর কি বাড়ির নিচে। তো আমি যাই, এবার বাবা ঘরে ঢোকে। এবার আমি দোকানে গেছি, আর আমার বাড়ি দোকান থেকে কতক্ষণ, ওই 2 থেকে 1 মিনিট, মানে আমি আমার দোকান থেকে বাড়িতে দেখতে পাই, বাড়িতে কোনো আওয়াজ টাওয়াজ হলেও আমি দোকান থেকে শুনতে পাবো, এরম একটা পজিশন, বুঝলে তো। তো যাই হোক, বাবা ঘরে গেছে, প্রচণ্ড জোরে একটা চিৎকার শুনলাম বাবার। আমি দৌড়ে গেলাম, বাবা না একদম মানে দরজা খুলে দরজার সামনে বসে একদম আমাদের ঘরের দিকে হাত দেখিয়ে, কথা বলতে পারছে না উনি, চোখগুলো বড় বড় হয়ে গেছে, আর দেখলে বুঝতে পারবে তোমরা মানুষটা প্রচণ্ড ভয় পেয়েছে। আমি বললাম, কী হয়েছে, কী হয়েছে বাবা, কী হয়েছে? বাবা বলল, তোর 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 ঠাকুমা, তোর ঠাকুমা। আমি ঘরে গেলাম, লাইট জ্বালাম, না কেউ কোথাও নেই। এবার বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি কি দেখেছো? বাবা যেটা বলল সেটা আমার হৃৎপিণ্ডটাকে 10 মিনিটের জন্য হয়তো বিশাল বাড়িয়ে দিয়েছিল। বাবা দেখলো, বাবা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ঠাকুমা বসে আছে, আর বাবাকে বলছে, খোকা আয় বাবা, তোকে কতদিন দেখি না, আয় একটু পাশে বস। আর পুরো না সেম টু সেম সাদা কাপড় পরে একদম ছিনছিনে একজন বয়স্ক মহিলা। বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো কোনো রকম সেই দিনটা বাবা আর আমি একসাথেই শুই। শোয়ার পরে রাত তখন ওই 2 কি 3টে বাজে, বাড়িতে না
প্রচণ্ড একটা উৎপাত শুরু হলো। আমরা শুনতে পাচ্ছি, আমরা যেহেতু আমার রুমে শুয়েছিলাম, আমি একতলায় থাকতাম, নিচের তলায় মানে গ্রাউন্ড ফ্লোরে যেখানে বাবার মা থাকে, যেখানে রান্নাঘর বাথরুম, আমি শুনতে পাচ্ছি একটা কান্নার শব্দ, আর বয়স্ক একটা মহিলার কান্নার শব্দ, যেই গলাটা হয়তো আমি খুব চেনা, কিন্তু ওটা ঠাকুমার গলা না, অন্য রকম লাগছে একটা। আর বাসন না প্রচণ্ড জোরে দাম দুম করে বাসন টাসন পড়ছে, কখনো বাথরুমের কল কেউ খুলছে বন্ধ করছে। হ্যাঁ, বাবা একবার বলেছিল গিয়ে দেখবি। আমি বললাম চুপচাপ শুয়ে পড়ো, যত রিয়াকশান দেবে তত জিনিসটা বাড়বে, কাল সকালে দেখা যাবে যা হবে। তারপরে আরও উৎপাত শুরু হলো, ছাদের উপরে প্রচণ্ড জোরে কেউ লাফালাফি করছে। এইবার যে জিনিসটা ঘটলো সেটা আরও ভয়ানক। আমি ফোন দেখছি, যেহেতু আমার ঘুম আসছে না, আমার আওয়াজ কানে বাজছে, কিন্তু আমি ইচ্ছা করে না ফোনের দিকে তাকিয়ে রয়েছি, আমার মন তো ফোনের দিকে নেই। আমি জানি আজ রাতে হয়তো আমি যদি ভয় পেয়ে যাই, তাহলে আমি আর আমার বাবা শেষ, আজকেও বাঁচাতে পারবে না। ঠিক 3:30 থেকে 4টে বাজে আওয়াজগুলো না বন্ধ হলো, আর আমার গেটটা টাক করে আওয়াজ হলো, মানে আমি যেই ঘরে শুয়ে রয়েছি আমি আর বাবা, আমি বুঝতে পারলাম কেউ ঘরে ঢুকলো। পায়ের শব্দ আমি স্পষ্ট বুঝতে পারছি, আর কেউ না আমার কানের সামনে এসে কিছু একটা বলছে, কারো একটা নিঃশ্বাস আমার কানের সামনে পড়ছে। বাবাও প্রচণ্ড মানে আমার হাতটা জাপটে ধরে। আমি বুঝতে পেরেছি হয়তো বাবার কানের সামনেও কেউ গিয়ে কথা বলছে। আমি কোনো দিকে রিয়াকশান না দিয়ে নিজের মতো ফোন ঘাঁটছি। এইবার যে জিনিসগুলো হলো, হয়তো কোনো মানুষের সাথে না হলে সে বিশ্বাস করবেই না, কারণ এরমই কি ঘটে। আমার ঘরের যে জানলা নিজে খুলছে বন্ধ হচ্ছে, আর প্রচণ্ড জোরে খুলছে, প্রচণ্ড জোরে বন্ধ হচ্ছে। এই খুলছে বন্ধ হতে না আমাদের জানলার যে কাঁচ ওটাতে ক্র্যাক পড়ে গেল। তারপরেও জিনিসটা থামছে না। এইবার শুরু হলো অন্য কিছু। আমাদের সোজাসুজি যে আমাদের ঘরের দেয়াল, ওখানে কেউ 5 আঙুল দিয়ে নখ দিয়ে না একদম ওপর থেকে নিচ অব্দি দাগ করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি বাবাকে বললাম চুপচাপ শুয়ে থাকো, যা হবে দেখা যাবে। শেষে জিনিসটা আরও বাড়তে থাকলো, কেউ আমাদের চাদর ধরে টানছে, কেউ আমার ঘরে আলমারিটাকে নাড়ছে। এইবার আমি বুঝলাম না, জিনিসটা এবার বাড়াবাড়ি হচ্ছে। আমি কি করলাম, আমার ফোনের মধ্যে হনুমান চালিসা চালিয়ে দিলাম। ঠিক না 10 মিনিট আমার ঘরে না কেমন একটা আওয়াজ হলো, লাফালাফি করার, মনে হচ্ছে কেউ খুব রেগে রয়েছে। তারপরে সব ঠিক নর্মাল। ঠিক 5টা বাজে, আলো আস্তে আস্তে, ওই টাইমে আমি ঘুমাই। বাবা সকালবেলা উঠে জল টল ভরে মোটামুটি আমরা হসপিটাল চলে যাই মাকে আনার জন্য। তো একদিনই মাকে রেখেছিল, আমরা ছাড়িয়ে নিয়ে চলে আসি। আসার পরে তো আমার আর বাবার প্রচণ্ড জ্বর। আমরা দেখলাম না জিনিসগুলো দিন বেদিন বাড়ছে। আমরা এবার একা মা না, এবার আমরাও ফিল করছি কেউ না কেউ আসছে। আমি যখন অফিস থেকে ফিরছি তখনও আমার মনে হচ্ছে কেউ পেছন দিয়ে আমার হাঁটছে। এমনকি একদিন রাতে, ঠিক দিনটা শুক্রবার ছিল, এতদিন চলছে এগুলো, কিন্তু আমরা অতটা খেয়াল করছি না। আমরা হয়তো বুঝতে পেরেছি যে ঠাকুমার হয়তো বাড়িটা ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই, তো আমরা অত ওই জিনিসটাকে নিয়ে ভাবছি না, কারণ আমরা অত বুঝতাম না যে কি করব বা কিছু। একদিন শুক্রবার বাবা অফিস থেকে ফিরছে, আমি সেদিন আগে ফিরে গেছিলাম। ঠিক 11টা বাজে, বাবা 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসে। 11টা বেজে গেছে, বাবা আর ফিরছে না। 11:30টার সময় আমি রাস্তায় পাইচারি করছি এদিক ওদিক, বাবার ফোনটাও লাগছে না। পাশের পাড়ার এক কাকু এসে বলল, এই সমুদ্র, তাড়াতাড়ি যা, তোর বাবা না ওখানে পড়ে কেরম করছে। আমি না দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আমার বাবার মাথা পুরো ফেটে গেছে, আর মানুষটা একটা তাল গাছের তলায় গিয়ে কাঁপছে থরথর করে। আমি কোনো রকম বাবাকে তুলে কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেলাম। ওখান থেকে বাবার মাথায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে, তখনও না বাবা ভুলভাল বকছে, বাড়ি ছেড়ে যাব না, এই না ওই না, অনেক কথা বলছে। আমি আর বুঝতে বাকি রইলাম না যে এটা কী হচ্ছে। বাবাকে ঘরে আনার পরে বাবা মার উপরে প্রচণ্ড রাগ করছে, মাকে মারতে ধরতে যাচ্ছে। শেষে আমার পাড়ার লোক পুরো জড়ো হয়ে গেছে। আমি আর কিছু না ভেবে বাবাকে একটা বাঁশের সাথে বেঁধে দিয়েছিলাম, আমার 2-3টে বন্ধু মিলে। তাও বাবাকে না ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি বাঁশটা ভেঙে বাবা বেরিয়ে আসবে। তো কোনো রকম আবার বাবাকে ধরে পড়ে, মানে 4-5 জন আমরা লম্বা চওড়া ছেলে, আমরা পারছি না বাবাকে ধরে রাখতে। কোনো রকম বাবাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দিলাম।
প্রচণ্ড লাথি মারছে, ওই ঘরের জিনিস ভাঙচুর করছে। শেষে পাড়ার এক ভদ্রলোক কাকু, আমাদের খুবই কাছের, উনি এসে বলেন এক পুরোহিতের কথা, কিন্তু ওনার আসতে প্রায় 2 দিন লেগে যাবে। তো কোনো রকম আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনাকে টাকা পয়সা দিয়ে 2 দিন ওনার টাইম লেগেছিল আসতে। আর 2 দিনে বাবার অবস্থা একদম শুকিয়ে গেছিলো, কিন্তু পাড়ার লোক আমাদের প্রচণ্ড হেল্প করেছে। আর ওই ঘরের একটা জিনিস নেই, পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে ভেঙে। যাই হোক, ওই পুরোহিত এসে, উনি পুরোহিত না আর কি, ওঝা, 2-3 জন এসে মোটামুটি ওই ঘরটাতে ঢুকে একদম গেট ফেট আটকে দেয়। আমরা 2-3 জন ভেতরে ছিলাম। উনি জিজ্ঞেস করে, কে তুই, কোথা থেকে এসছিস? আমার বাবা কথা বলে। আমার বাবা বলে, আমি কোথা থেকে এসছি মানে? এ তো আমারই বাড়ি, যাকে ধরেছি সে তো আমারই ছেলে। এই যে আমাকে যে ধরে রয়েছে সে তো আমারই নাতি, আমারই বংশ, আমারই রক্ত। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। তখন ওই ওঝা বলে, কি চাস তুই? বাবার গলা দিয়ে আমার ঠাকুমা বলে, আমি কি চাইবো, আমার বাড়িঘর আমি যাব না ছেড়ে। ওঝা বলে, তুই মরে গেছিস, তোকে এখন অন্য কোথাও চলে যেতে হবে, বল কোথায় যাবি? উনি তখনও না করে যাচ্ছে যে না, যাবো না। শেষে ওদের যা প্রসেস থাকে ওঝাদের, ঝাঁটাপেটা করা, আগুন জ্বালিয়ে কিছু মন্ত্রতন্ত্র করার পরে একটা শিশির মধ্যে একটা জল নিল, কিছু মন্ত্র করার পরে অনেক কষ্টে রাজি করিয়ে, মানে যাবে না, জোর জবস্তি, রাজি তো আর না, জোর জবস্তি। হট করে আমি দেখলাম ওই জলটা নুন পড়ে গেল কোথা থেকে। আর তখনই বোতলের মুখটা উনি আটকে দিলেন, আর আমার বাবা না একদম অজ্ঞান হয়ে গেল। উনি বললেন, এই বোতলটা কোথাও গিয়ে পুঁতে দিয়ে আসুন, যাতে এই বোতলটা কেউ না খুঁজে পায় বা না খোলে, তাহলে কিন্তু বিপদ আছে। আমি নিয়ে ওটাকে এক জায়গায় পুঁতে দিলাম, সেই জায়গাটার নামটা আমি আর উল্লেখ করলাম না। যাই হোক, তারপরে বাবা সুস্থ হয়। বাবাকে আমি জিজ্ঞেস করি যে সেই রাতে তোমার সাথে কী ঘটেছিল? বাবা বলল, বাবা কাজ থেকে ফিরছিল, সেই টাইমে বাবা ওই তাল গাছের তলায় দাঁড়িয়ে বাথরুম করছিল। বাবা শুনতে পায় ঠাকুমা বাবাকে বলছে, খোকা, মায়ের কথা মনে পড়ছে না বাবা? আয়, তোর মায়ের কাছে আয়। আর আমার বাবা না কিরম একটা হয়ে গেল, যে বাবা না বুঝতেই পারলো না যে তার মা মারা গেছে, সে ফিরতে পারে না। সে না কেঁদে উঠলো, আর যেই ঘুরে মা বলে ডাকলো, তারপরে বাবার আর কিছু মনে নেই। এই ছিল আমার জীবনে ঘুরে যাওয়া একটা মারাত্মক ভয়ানক পৃষ্ঠা। যদি তোমার ভালো লেগে থাকে, তোমার সাবস্ক্রাইবারদের পড়ে শোনাও, আমারও ভালো লাগবে তাহলে। যাই হোক, আজকের গল্পটা আমার দুর্দান্ত লেগেছে। মানে অনেকের হয়, এরা আমি অনেকবার শুনেছি, মায়া বড় খারাপ জিনিস। কারো যদি কোনো জিনিসের ওপরে মায়া থাকে, মৃত্যুর পরও সেটা থেকে যায়। যাই হোক, গল্পটা যদি তোমাদেরও ভালো লাগে আর একটুও ভয় লেগে থাকে, শেয়ার করো বন্ধুদের সাথে, তাদেরও ভয় পাওয়ার সুযোগ করে দাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানিও গল্পটা কীরম লাগলো। আর হ্যাঁ দাদা, যদি তোমার কাছে আরও গল্প থেকে থাকে অবশ্যই পাঠাতে পারো। আর হ্যাঁ, তোমাদেরও বলে দিলাম, আমার ডিসক্রিপশানে মেল আইডি আছে ritom915558@gmail.com। তোমরাও তোমাদের গল্প লিখে পাঠাতে পারো, আমি আমার ভাষায় তোমাদের গল্প পড়ে শোনাবো। আজকের জন্য এইটুকু, ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভয় নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।